ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে। আপনি অনেকদিন বাদে আপনাকেও আমাদের ধন্যবাদ। চ্যানেলে এলেন। আপনাকেও ধন্যবাদ। না, আমি আচ্ছা, প্রায়শই আপনাদের চ্যানেলে আসি, কিছুদিন আগেও একটা হয়েছে, কিন্তু রেগুলার হয়তো খুব মানে একদিন দুদিন ছাড়া ছাড়া হয় না, কিন্তু মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে বাদে হয়। আচ্ছা স্যার, আমার প্রথম প্রশ্ন, সামনে বিধানসভা নির্বাচন হ্যাঁ। 2026। হুম। যতটা শোনা যাচ্ছে বাম আইএসএফ এর একটা সমঝোতা হচ্ছে। যদি এই বাম সমঝোতা আইএসএফ মোটামুটি এর হয়ে গেছে বলেই আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার কি মনে হয় এই বাম আইএসএফ এর সমঝোতা এবারে কি ঝড় তুলতে পারে? অবশ্যই। আমি আপনাকে একটি স্ট্যাটিস্টিক্স বলতে পারি, আমি যদি ভুল না হয়, ভুল হলে আপনারা সংশোধন করবেন, যে মোটামুটি 155 থেকে 170টা আসনে সরাসরি তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্য খুঁজে পাওয়া যেতে গেলে সেটাকে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ বলে খুঁজে পাওয়া যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে একটা ব্যাপার বলতেই পারি যে বাম শক্তির আবার পুনরুত্থান হচ্ছে, এবং বাম শক্তি জেগে উঠেছে, ঘুমন্ত আগ্নেয়গিরি যেরকম জেগে ওঠে সেই রকম ভাবেই জেগে উঠেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ শাসক দলের চোখে চোখ রেখে প্রধান প্রতিপক্ষ হওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট, এবং সেটার জন্য এটা ব্যাপারটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। আইএসএফ নওশাদ সিদ্দিকী বলেছেন, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবারে আইএসএফ 2 অঙ্কের আসন পেতে পারে। এটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? বহু জায়গায় তারা প্রার্থী দিয়েছেন, বহু জায়গায় তারা বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে নওশাদ সিদ্দিকী যথেষ্ট ভালো বক্তব্য রাখেন, যথেষ্ট গোছালো এবং যথেষ্ট সুন্দরভাবে বলেন। সুতরাং তাদের যে আসন সংখ্যা 2 পেতে পারে এ বিষয়ে কোনো আশঙ্কার কোনো ব্যাপার নেই। আমি মনে করি এটা পেতে পারেন তারা 2 অঙ্কে, অর্থাৎ 10-এর ঊর্ধ্বে। বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে তারা একটা ভালো রকম সংখ্যালঘু ভোটে থাবা মারবেন, এ বিষয়টা আমার নিশ্চিত। সুতরাং সেখান থেকে আসন আসা সময়ের অপেক্ষা, এবং তার সঙ্গে যে সমস্ত নিজের ধরা আসন অর্থাৎ ভাঙড় ধরলে সব মিলিয়ে নিশ্চয়ই তৃতীয় অঙ্কে পৌঁছানোর সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় যেভাবে প্রচার করছেন এবং মুর্শিদাবাদে খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা আমরা দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে বেহালা পশ্চিম যেখান থেকে পার্থ চ্যাটার্জি জিতেছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, ওখানেও কৌস্তব চ্যাটার্জি যেভাবে প্রচার করছে, কি মনে হচ্ছে এই প্রচারে কি মানুষের মন জয় করতে পারবে? কত তফাৎ! কোথায় কৌস্তব চ্যাটার্জি আর কোথায় বাড়ির খাটের নিচে, বাথরুমে, আলমারিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুতরাং দুজনের মধ্যে কোনো তুলনা আনবেন না। খুবই দুঃখের ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। কারণ কৌস্তব চ্যাটার্জি একজন আপাদমস্তক ভদ্রলোক, এবং সেই সঙ্গে যতদূর তার সম্বন্ধে জানি তিনি একজন যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং বামপন্থী আদর্শে বিশ্বাসী। আর বাকিদের ক্ষেত্রে আপনি আরেকজনের নাম বাদ দিয়েছেন, আমার অত্যন্ত প্রিয় নেত্রী, দ্যাট ইজ দীপশিতা ধর, সুজন চক্রবর্তী যাদবপুর কনস্টিটিউয়েন্সি, বা শতরূপ ফ্রম দমদম, এরা প্রত্যেকেরই যে একটা ভালো ফল করার ইঙ্গিত রয়েছে এই বিষয়ে আমি নিঃসন্দেহ। আর মীনাক্ষী মুখার্জির সম্বন্ধে বলতে পারি, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। সুতরাং মীনাক্ষী মুখার্জির প্রতি তো আমার সবসময় রয়েছে। আমার আরেকজনের প্রতিও লক্ষ্য থাকবে, দ্যাট ইজ দীপশিতা ধর। এরা প্রত্যেকে যেমন ছাত্রী হিসেবে ভালো, তেমনি বা ছাত্র হিসেবে ভালো, তেমনি এদের বলা, এদের সহজ সরল সৎ জীবনযাত্রা, এগুলো মানুষের মধ্যে যদি না দাগ কাটে তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য মানুষ যদি চোরগুন্ডাদের বেছে নেয় তাহলে তো কিছু বলার নেই, কিন্তু ইনাদেরই পাঠানো উচিত বিধানসভা এবং লোকসভায়, অর্থাৎ সংসদে এবং রাজ্যসভা এবং বিধানসভা, এগুলিতে তাদেরই আসন থাকা উচিত। মোহাম্মদ সেলিমের মতো ব্যক্তিত্ব এরা যদি না থাকেন তাহলে তো দেশের পক্ষে সেটা মঙ্গলদায়ক নয়, এবং অমঙ্গলদায়ক, এবং সেটা ভালো না। আমরা বিভিন্ন জায়গায় সমীক্ষায় উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি কোথাও বামফ্রন্টকে 55টা আসন দেখানো হচ্ছে বাম আইএসএফ মিলে, হুম। কোথাও আবার 117টা পর্যন্ত আসন দেখাচ্ছে। এই যে হুম। যে সমীক্ষাগুলো চলছে, এই সমীক্ষাগুলোর ভিত্তি কি কিছু আছে বলে মনে হয় আপনার?
আমার মনে হয় যথেষ্ট ভিত্তি আছে। কারণ তাদের মিছিল মিটিং এ যে পরিমাণে লোকজন হচ্ছে এবং যেভাবে মানুষ আগ্রহে ভরে কথা শুনছে এবং যেভাবে এই সমস্ত চুরি দুর্নীতি চাকরি চুরি ডিএ চুরি এই সমস্ত ধরা পড়েছে, তাতে মনে হয় মানুষ জনগণ বামপন্থীদের দিকে আস্তে আস্তে মুখ ঘোরাচ্ছেন এবং তাদেরকে যাতে তারা জয়যুক্ত হতে পারেন সেদিকে তারা যথেষ্ট সচেষ্ট হবেন বলেই আমার বিশ্বাস। আচ্ছা, বিরোধীরা বারবার আইএসএফ কে দাগিয়ে দেয় সংখ্যালঘুদের দল, মুসলিমদের দল। গতকাল একটা টিভি শোতে নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন এবং উনি নিজে বলেছেন, আমাকে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে দেখবেন না, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি। হুম ওনার এই বক্তব্যতে তালি মানে হাততালির রোল পড়ে গিয়েছিল। হুম আপনি কেমন ভাবে দেখছেন এনার বক্তব্য? আর বিরোধীরা যখন আরেক বলছে ইনি মুসলিমের দল চালান, কি বলবেন? সে তো অপপ্রচার হবেই, যাদের কোনো বেস নেই তারা অপপ্রচার করবে। আর একটা ওনার বক্তব্য শুনুন। ওনাকে বোধহয় কেউ 1000 টাকার ফুলের তোড়া বা মালা দিতে গেছিলেন, বলেছিলেন ওই 1000 টাকা অন্যভাবে গরিব দুঃখীদের খাতে বা গরিব দুঃখীদের জন্য ব্যয় করা হোক। আমার 1000 টাকার মালা বা তোড়া নেওয়ার কোনো ইচ্ছে নেই বা আগ্রহ নেই। তা সুতরাং বোঝাই যাচ্ছে উনি এসব বিষয়ে যথেষ্ট সৎ, যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি এবং এখনো অবধি, এবং সেই সঙ্গে উনি যথেষ্টভাবে নিজেকে সংযত রাখেন এবং সুন্দর বক্তব্য রাখেন এবং কোন রকম কোনো উগ্র বক্তব্য সেই ধরনের কোনো ব্যাপার নেই এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি। সেই হিসাবে লোকে ওনাকে পছন্দ করছে এবং পছন্দ করবে বলেই আমার বিশ্বাস। ফলস্বরূপ উনি যে এই বক্তব্য রেখেছেন, এই যে ওনার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে যে উল্টে সংখ্যালঘুদের দল, সেটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং অপপ্রচার। উনি সম্পূর্ণরূপে একটি নিরপেক্ষ দল, ধর্মনিরপেক্ষ দল, যার জন্যই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ ভারতীয় ধর্মনিরপেক্ষ একটি ফ্রন্ট। সুতরাং সেক্ষেত্রে তার যে কনস্টিটিউশন অর্থাৎ পার্টির কনস্টিটিউশন সেটা সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ হবে, এটা খুব স্বাভাবিক। কারণ তাদের সেটা তো এজেন্ডার মধ্যেই রয়েছে, তাদের তো দলের নামের মধ্যেই রয়েছে সেই কথাটা, সেকুলারিজম কথাটা। সুতরাং এটা মেনে নিতে অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ একটি ধর্মনিরপেক্ষ দল। নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ এর দল নওশাদ সিদ্দিকী চাইছেন এবারে যেন বিধানসভাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ করে তুলে আনা হয়, ওনাকে মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে সামনে রাখা হয়। কিভাবে দেখছেন? অনেক আগেই করা উচিত ছিল। বিকাশ বাবুর মতো বলিষ্ঠ আইনজীবী, আমি একজন তার নিজের জুনিয়র হিসেবে নিজেকে ধন্য অনুভব করি। যা কিছু শিক্ষা বিকাশ বাবু এবং সত্যি কথা বলতে কি ওনার আরেকজন চেম্বারের খুব ট্রাস্টেড জুনিয়র ছিলেন দিলীপ কুমার চ্যাটার্জি, এদের দুজনের কাছ থেকে আমি যা শিখেছি বা যা জেনেছি আমার যথেষ্ট ভরপুর জেনেছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিকাশ বাবু হচ্ছেন শিক্ষাগুরু, দীক্ষাগুরু, কর্মগুরু। সুতরাং আর তার সম্বন্ধে যেটা বলতে পারি, যেমন আইনে পাণ্ডিত্য তেমনি মধুর ব্যবহার, তেমনি উনি দেখতেও খুব সুন্দর এবং সেই সঙ্গে ওনার একটা আইডিয়াল চরিত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এবং অনেক আগেই এটা করা উচিত ছিল, কারণ সত্যি বিকাশবাবু কিন্তু যদি বুদ্ধদেব ভট্টাচার্যের পরে ধরে নেওয়া যায় তাহলে বিকাশ ভট্টাচার্য কিন্তু নেক্সট আইডিয়াল চিফ মিনিস্টার ফর বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল।